দল প্রার্থী মাননীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়ের যে নির্বাচনী প্রচার সভা, সেই সভায় উপস্থিত আছেন আদিবাসী কুর্মী সমাজের মানবাজার 1 নম্বর ব্লক সভাপতি মাননীয় শরৎবাবু। উপস্থিত আছেন আদিবাসী কুর্মী সমাজের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি পরিমল মাহাতো সহ গুরুজনদের সকলকে গড় নমস্কার জোহার জানিয়ে আমি 2-4 কথা আপনাদের সামনে দেখুন। আমরা প্রথম থেকে বলে আসছি যে আদিবাসী কুর্মী সমাজ সংগঠনটা একটা অরাজনৈতিক সমাজ সংগঠন, এখানে রাজনীতির কোনো সম্পর্ক নাই। অথচ আমরাকে রাজনীতিতে নামতে হলো কেন, এই জিনিসটা প্রথমে বুঝতে হবে যে আমরা কেন রাজনীতিতে নামলাম। আমরা প্রথম থেকে যে লড়াইগুলো দিয়েছি মন নিয়ে শুনবেন সবাই, মা কাকিদেরকে আবার অনুরোধ করছি কথাগুলো শুনুন, গল্প ঘরে ঘরে যাইও হবে। কেন আমরা রাজনীতিতে এলাম না, আমরা আন্দোলনটা যখন শুরু করেছিলাম তখন আমরা ভরসা এবং বিশ্বাস করেছিলাম যে ভারতবর্ষে যে সাংবিধানিক সিস্টেম, এই সাংবিধানিক সিস্টেমে যে আমলাতন্ত্র বলে একটা জিনিস আছে, এই আমলাতন্ত্রটা চালায় কারা? আমলাতন্ত্র হচ্ছে যারা আধিকারিক, মানে বিডিও ডিএম এই লেভেলের। আমরা ভরসা করেছিলাম যে এই লোকগুলোকে বোধহয় বললেই আমাদের এই কুর্মীদেরকে যে দীর্ঘদিন বঞ্চিত করে রাখিয়েছে তার সদুত্তর আমরা পাব। সেই আশা নিয়ে আমরা বিডিও ডিএম রাজ্যপাল রাষ্ট্রপতি সবাইকে আমরা ডেপুটেশন দিলাম, কোন লোকের কোনো ব্যাঘাত করিনি, কোনো ডিস্টার্ব করিনি। আমরা গেছি শান্তিপূর্ণভাবে ওনাদেরকে জানাইছি যে আমরা 1913 সালের নোটিফিকেশন, ব্রিটিশ সরকারের নোটিফিকেশনে আমরা ট্রাইবেল ছিলাম, 31 সালে আমরা অ্যাবরিজিনাল ট্রাইব ছিলাম। স্বাধীন ভারতবর্ষের শর্তই হইল যারা 31 সালে ছিল তারাকেই স্বাধীন ভারতবর্ষে ট্রাইব করা হয়েছে। তো কুর্মীর বেলায় বাদটা কেনে পড়িল, বাকি সবাই থাকিল, তো আমরা কেনে কেবলমাত্র কুর্মী এই বাদ গেছে কেনে ছোটনাগপুরে, তো আপনারা কিছু ব্যবস্থা করে দেন। উনারা বললেন যে আমরা আমাদের উপর মহলে জানাচ্ছি, উনারা জানাচ্ছি কাকে আমরা সেটা আর কোনোদিন বুঝতে পারলাম নাই। যখন বুঝতে আমরা পারলাম নাই বলি এরপর আমাদেরকে তো বুঝাইতে হবে, তখন আমরা প্রথম দেখুন ডহর ছেঁকা ছেঁকিলাম যে মানুষকে অসুবিধায় যদি আমরা ফেলি তবে ওরা আমাদের কাছে আসবে। ওদের কাছে তো আমরা গেছিলি, আলিয়ে গেছি, কেউ কিছু করল নাই। তখন আমরা ডহর ছেঁকিলাম। ডহর ছেঁকার পরে সরকারের আধিকারিকরা আইসি করে বলল আপনারা তুলেলেন, আমরা আপনাদের ব্যবস্থা করছি। করার পরে আমরা দেখলাম যে সিআরআই, এই সিআরআইটা গঠন করে আমাদের উপরে সার্ভে করল। সার্ভে করে যে দেখিল যে কুর্মীদের সব বৈশিষ্ট্য আছে, এসটি হওয়ার সব বৈশিষ্ট্য আছে। কুর্মীরা দমে ফচ্চ লয়, কুর্মীদের নাকগুলা দমে সুন্দর লয়, কুর্মীদের ঠোঁটগুলা দমে ভালো লয়, কুর্মীরা দমে লম্বা হবে নাই, কুর্মীরা এই ইন করম মকর বাঁধনা জিতে ছাতা করে, সঙ্গে সঙ্গে এগুলো ওরা দেখিল। তো কিছু কিছু কুর্মী হরিনাম দুর্গ ঠাকুরে গেছে, তো যারা গেছে গেছে, আমরা যারা যাইনি তাদেরকে তো এসটি করতে ওদের আট লাগবে কি? তাহলে এইগুলো দেখে আমাদের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দেখিলেন যে কুর্মীদের তো সব গুণে আছে, এরাকে এসটি করা যাবে। এইবার মমতা ব্যানার্জি একটা নো অবজেকশন দিলেন, অর্থাৎ এরাকে এসটি করলে আপত্তি নাই। এইটা বলে দিল্লিকে পাঠাইলো। দিল্লিকে পাঠানোর পর দিল্লি বলছে সবই ঠিক আছে, তো একটা দুটো জায়গায় এদের গলতি আছে, সেই গলতিগুলো আপনি ঠিকঠাক করে পাঠাই দেন, আমরা এসটি করে দেব। তো মমতা ব্যানার্জি সেই 17 সাল থেকে আজ 24 সাল পর্যন্ত কিন্তু ওই ঠিক করতে আর লাগল। উহার যারা অফিসার আছে, যারা ট্রাইবেল অফিসার, তারা কতটা পড়াশোনা করে হয়েছে নাই জানি না, 1,25,000 টাকা করে বেতন মারে, অথচ ওরা চিঠি লিখতেও জানে না যে ভুল করে পাঠাচ্ছে। এইটার জন্য যে আপনি ভুল করছেন কেন, তার জন্য আমরা জিকেডিজিটা গবেষণ করলাম, এমন ভাবে ঘিরে রাখিলাম ডিএম অফিস গুলোকে যে ওদেরকে আসতে বাধ্য করেছিলাম। তো ওরা বললে ঠিক আছে এবারে আমরা
পাঠাই দিচ্ছি, তো পাঠাইলেও সেবারও সেই ভুল, সেবারও ভুল। তখন আমরা আরো রেল টেকাই দিলাম। রেল টেকার পরে দেশের লোকের ঘুম ভাঙে গেল যে কুর্মীর এত সত্যি এসটি বটে, নাইলে আজ এতদিন ধরে এরা রেলটা আটকায় রাখিল কি করে? কোন রাজনৈতিক দলে, বিজেপি তো আড়িয়া মরদ বলে নিজেরাকে, সারা ভারতবর্ষ লয় পৃথিবীর বলে আমরা সব থেকে বড় রাজনৈতিক দল। তো 5 দিন ওরা কোথাও রেল টেকায় রাখতে পারিছে কোন রাজ্যে? পারিছে? তৃণমূল তো রেল ভাড়া করতেও জানে না। উয়ার গল্প আর কি বলবো, আমরা দুটো তো রেল ভাড়া করে নিয়ে গেছিলাম দিল্লি, ওরা ভাড়া করতেও জানে না। অভিষেক ব্যানার্জি রেল পায় নাই, পাইছিল কি কিছুদিন আগে গেছিল আন্দোলন করতে, তাইলে এরা পারে নাই। সারা ভারতবর্ষের ইতিহাসে দুবার 120 ঘন্টা করে আমরা রেল টেকায় দেখাই দিয়েছি যে আমরা পারি। তো এই পারিটা যখন 3 বারে আমরা রেল টেকাতে যাচ্ছি, তখন সব নেতাগুলোকে মিছাও বলছে দুর্গার 10টা হাত ব্লাউজ এই সব বলে ঢুকাই দিল 17 জনকে আমাদের পুরুলিয়ায়, আমাদের বাঁকুড়ায় ঢুকাই দিল 2 জনকে, আমরা 3 জনকে আটকায় রেখে দিল থানায়, আর ঝাড়গ্রাম দিকেও ঢুকায় রেখে দিল প্রথম পর্বে 11 জন, তারপরে আরো 7 জন। তো আমাদের এই লোকগুলোকে ওরা জেলে খাটাই খাটাই ভাবলে এদেরকে যদি ভয় খাওয়ানো যায়, তাইলে কুর্মী আন্দোলন যদি আটকে, এই জন্য ওরা আমাদেরকে ভয় খাওয়াই খাওয়াই রাখছিল। তো আমরা তো কেউ ভয় পাওয়ার লোক লই। আমার ভাইয়ের 1 হাত জমি এদিক ওদিক হয়ে গেলে আমরা ঠেঙ্গা ডাঙ্গুড়া করে কেসে যাই, যাই না কুর্মীরা? আর কুর্মীদের পুরো জমিটাই দখল করে রেখেছে সরকার, উহার বিরুদ্ধে ঠেঙ্গা নিয়ে যাবো না আমরা? যাবো তো সরকারের বিরুদ্ধে? তো সরকারের বিরুদ্ধে ঠেঙ্গা তো একটাই, ভোট। ভোটটাই ঠেঙ্গা বটে না। সরকার তো চলছে কি আমার ভোটে। মমতা ব্যানার্জির জমি আছে, হেলিকপ্টার খরচাটা কোথায় পেলেও? চাষ করে, কলকাতার লোকের জমি আছে না, চাষ করে। কুর্মী রাত দিন হাল ঢুকাইও ভালো করে খাইতে পড়তে পারছে না, আর ওরা হেলিকপ্টারে ঘুরে বলছে কি করতে না আমার ভোটটা মাগিতে আসছে, আমার ভোটটা মাগতে আসছে না। মমতা ব্যানার্জি, নরেন্দ্র মোদী ওরা আমাদের ভোটটা মাগতে আসছে না। তো আমাদের ভোটটা আমাদেরই থাকলো, কি দরকার ওদেরকে দিয়ে হেলিকপ্টারে চাপতে করা? আমার ভোটটা আমার থাক। এই জন্য আমরা পঞ্চায়েতে ভোটে লড়িয়েছিলাম। ও লড়াই করে কি দেখলাম না, আমরা তো এতদিন দিচ্ছিলাম, 75 বছর দিয়েছি। তো দিলীপ ঘোষ বলছে কুর্মী নেতার কাপড় খুলে নিব, অভিষেক ব্যানার্জি বলছে কুর্মীর ভোটের দরকার নেই। তাহলে এখন শান্তিরামকে পাঠাচ্ছে কেন? কুর্মীর ভোটের দরকার নাই তো কি? শান্তিরামকে আমাদের গায়ে গায়ে পাঠাচ্ছে না, কুর্মীর ভোটের দরকার নেই তো কুর্মী গাঁগুলোকে বাদ দিয়ে তোরা ভোট খুঁজ, বলে নয়। তাহলে আমরা আমাদের কুর্মীর যারা নেতা আছে, তৃণমূলের, বিজেপির, অন্যান্য রাজনৈতিক দলের, তো ওদেরকে বলছি দাদা নেতাগিরিতে একটু চুপচাপ থাকুন না। 2 বছর আমরা তো 3টা ভোট লিব বলেছি। আমরা তো এতদিন ভোটে না হয়নি, তোরাই তো লুটে পুটে খাইছো, তিরপল মারিছু, কাড়াহাল মারিছু, যা যা মারার মারিছু, আমরা তো কিছু বলিনি। তাহলে আমরা 3টা ভোট দেয়, আমরা তিরপলের জন্য লড়াই করিনি। তিরপল গুলো তোরাইলে তোদের ঘরে রাখ। আমরা যেটা লড়াই করছি তোর বেটাটাকে, ওই তৃণমূলের নেতার বেটাটাকে এসটি সার্টিফিকেট দিব, ওর জন্য লড়াই করছে না, আমাদের জন্য করছে। তৃণমূলের নেতাটাকেও দিব, বিজেপির নেতাকেও দিব, সিপিএম এর নেতাকেও দিব, ওরাকে এসটি সার্টিফিকেট দিব। শান্তিরাম মাহাতোর বেটাকেও এসটি সার্টিফিকেট দিব, দিব না আমরা? আমাদের লড়াইতে শান্তিরাম মাহাতোর বেটাকেও এসটি সার্টিফিকেট দেওয়ার জন্য ওঠে না। আর এই এলাকার কে নেতা আছে তৃণমূলের বড় নেতা, উয়ার বেটাকেও দিব, আর উয়াকে এমএলএ করিব। এই জোসনামান সন্ধ্যা রানী টুডু এমএলএ বটে না। এখানে তো সবদিন মাহাতোরে জিতে আসিছিল, দুম করে আজ 3 বছর সাঁওতাল সম্প্রদায়ের একজন জিতছে, ভালো কথা। কিন্তু কুর্মীদের তো এতদিন জিতছিল, তো ওই নেতাটাকে বলবেন যে আসি ভোট বুঝাবে না, যে আমাদেরকে ভোট দেয়, তোরাকে অনেকবার দিয়েছি, আর পরের মানে 26-এর পরে বল তোকেই এমএলএ করব। ওই নেতাটাকে, তৃণমূলের ওই নেতাটাকে বলবেন যে এইবারে আমার কথাটাই ভোট দাও, পরের বেলায় আপনার কথা শুনি আপনাকে ভোট দেবো, আপনাকে এমএলএ করব, কারণ আমরা এই ভোটে আমরা এসটি সার্টিফিকেট আপনাকে দিব, তাইলে আপনি ভোটে দাঁড়াইতে পারবেন, এসটি হলে পাবেন না। তাহলে এই জন্য বলবেন আমরা লড়াইটা করছি। তাহলে এইবারে 3টা ভোট আমাদের কথা শুনুন, পঞ্চায়েতে দিয়েছেন আর লোকসভায় দেন। কেন দিবেন? কেন দিবেন? শান্তিরাম মাহাতো টেস্টেড এন্ড রিজেক্টেড, জানেন তো?
এমএলএ ভোটে দাঁড়াইছিল, হারাই দিয়েছে, টেস্টেড এন্ড রিজেক্টেড। ও যে কিছু করিবে না এরকম চুপচাপ থাকা লোক। মমতা ব্যানার্জি যা বলবে না, যা বলবে সেটাই তথাস্তু ম্যাডাম করে চলে যাবে। এদের নিজেদের বলিবে আর কোনো পার্টস নাই, কোনো পার্টসই নাই। একটা বলুন না, 10 বছর মন্ত্রী ছিল, কি করেছে এই গাটার জন্য? দেখান না যে শান্তিরাম মাহাতো কি বলে উদ্বোধন করলে এই গানের আছে আছে কোথাও আছে? জ্যোতির্ময় মাহাতো একজন এমপি বটে, আমরা তৃণমূলকে হারাই বিজেপিকে জিতাইলাম। জ্যোতির্ময় মাহাতো কোন গায়ে কি করেছে? কোন গায়ে কেউ দেখেছেন ওই লোকটা কেমন বসে? জ্যোতির্ময় মাহাতোকে কেউ দেখেছেন? ও কি করে জানেন? কাজু বাদাম খাইয়ে খাইয়ে নিজের শরীরটা বানায়। আপনার ভোটে ও আর চাকতে জুটছে, আপনার ভোটে ও কিছু করে না। আর ও কি করতে পারছ নাই বলুন দেখি? কি এমন কি জিনিস আছে? যদি বলতো যে পুরুলিয়ার প্রত্যেকটা রাস্তার ধারে ধারে সোনার চাদর পাতি দিব না, ওই জ্যোতির্ময় মাহাতো পাইত। জানেন কেন পাইত? কেন্দ্রে কে ক্ষমতা আছে? বিজেপি। এমপিটাকে জ্যোতির্ময়। ও যদি মনে করত যে পুরুলিয়া থেকে খড়গপুর, আমাদের তো কলকাতার সামনে হইতো না, খড়গপুরে যদি একটা রেল লাইন বিছাই দিত, পুরুলিয়া থেকে মানবাজারে হয়ে রেল লাইনটা মুকুটমণিপুর হয়ে রায়পুর হয়ে লালগড়া হয়ে খড়গপুর, ক কিলোমিটার হইতো? ঘুরে ঘুরে কত দূর যেতে হয় কলকাতা? তাহলে জ্যোতির্ময় মাহাতোর এত বড় ক্ষমতা ছিল, কিন্তু সেই লোকটা নিজের ক্ষমতাটাই নিজে জানে না। কি বোবানো কালা বটে, ওখানে যাই বাথরুমে ঢুকে থাকে নাকি লোকসভায় যাই? তো এই বাথরুমে ঢুকে থাকা লোকগুলোকে ভোট দেওয়ার থেকে ভোট না দিতে যাওয়াই ভালো। এরা বোবা কালা লোকগুলোকে মন্ত্রী করা। এই যে এই টুডু কি জানে এর ক্ষমতা কতটা? নীলবাতি গাড়িতে চড়ে ও কি কোনোদিন জানিছে? আমি বলছি কুড়মির কিছুই তোকে কইতো, তো আপনাকে করতে হবে না। তো সাঁওতালদের আপনি কি করেছেন বলুন দেখি? একটা ভালো স্কুল করেছে এখানে? আচ্ছা একটা ভালো স্কুল, তাইলে এখানে বেসরকারি স্কুলগুলো চলছে কি করে? গোপালনগরে সবচেয়ে বেশি বেসরকারি স্কুল আছে, কি করে চলছে? সরকার যদি দমে ভালো হয়, ওই 5,000-7,000 করে গরিব ঘর খাটিয়ে খাওয়া লোকগুলো পড়াইতে পারবে ওখানে? তাইলে সরকারি ভালো স্কুল একটা করিবার মতো আমাদের এই টুডু ম্যাডামের ক্ষমতা নেই। আছে পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের মন্ত্রী বলে ওইটা নাকি? ও বাবা রে, কাকে দিয়েছে? রাজার পার্টি। পশ্চিমাঞ্চল মানেটাই বুঝে না নাই, আমার তো সন্দেহ আছে। এই পশ্চিমাঞ্চলের মানেটাই বুঝে না নাই, সন্দেহ আছে। আপনারা জানেন পশ্চিমাঞ্চলটা কেন হয়েছিল? এই যখন এই এলাকার পুরুলিয়া, বাঁকুড়া আর মেদিনীপুরের লোকগুলো যখন সেই ঝাড়খণ্ড পার্টির আন্দোলন করছিল, বলছে পুরুলিয়ায় বাংলায় ঢুকে আমাদের যে সর্বনাশটা হয়ে গেছে, আমরা ঝাড়খণ্ডে ফেরত যাব। তখন সিপিএম এর লোকগুলো ভাবিছিল এদের আন্দোলন যদি দমাইতে হয় তাহলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দিতে হবে। উন্নয়ন পর্ষদ উন্নয়ন করার জন্য। তো এই উন্নয়ন পর্ষদ যে ডেলি অবনতি হচ্ছে, অবনয়ন হচ্ছে, এটা আমাদের ম্যাডাম জানে, এই অঞ্চলের ম্যাডাম বটে, তো জানে। গত 10 বছরে পশ্চিমাঞ্চলের যে বাজেটটাই হচ্ছে আসল। একটা উন্নয়ন করতে গেলে সেই ডিপার্টমেন্টের বাজেট হয় এত লক্ষ টাকা, এত কোটি টাকা, সেইটা বাজেট হয়। তো এইটার মন্ত্রী জানে কত টাকা বাজেট ওঠে আমাদের? কেন বাজেটটা পরপর কমছে? তো বাজেট গুলো সব কলকাতায় লিখে ঢুকানো হচ্ছে। তাহলে আমরা কি ডেলি খানাখন্দই পড়িব? আর ওরা ফ্লাইওভার, কত ফ্লাইওভার দেখেছেন কলকাতায়? ওরা ফ্লাইওভারে চড়বেন আর আমরা হাঁটতে চলতে পারিব না। আমার ঘরের পিঞ্জারের জলের বালি হচ্ছে, ওই বালিটা কি মমতা ব্যানার্জির কারখানায় তৈরি হয় নাকি? বালি দাম নির্ধারণ করছে কলকাতার লোক। এটা কারখানায় কি উৎপাদন ব্যয় আছে, খরচা আছে? কেন 5,000 হচ্ছে? তৃণমূলের নেতা মন্ত্রীরা কেন বলছে না বালির দামটা 5,000? একটা আবাস যোজনা 1,30,000 টাকায় ঘর পেয়ে কেন 5,000 টাকায় আপনি বালি কিনবেন? আপনি সারা জীবনে পরিশ্রম করে এই ঘরটা করতে বালির টাকাটা জুটাইতে পারবেন না, জানেন? তো এই বালির টাকাটা লুটে পুটে খাচ্ছে কে? এটা তো করার দরকার ছিল এই বিডিওর দরকার ছিল যে বালিটা নির্ধারণ করা হবে, এই বিডিও দিবেন।
কাজে হবে। তো আমার এই নদীর যে বালিটা হয়, এই বালির টাকাটা যদি কলিকাতা না যায় না, এই মানবাজার পুরো ব্লকটাকে সোনার চাদর দিয়ে মুড়িয়ে দিয়ে যাবে, জানেন? সোনার চাদর দিয়ে, গরিব বলে কেউ থাকবে নাই। অথচ এই যারা নীতি নির্ধারণ করার জন্য যারাকে ভোট দিয়ে বসায় রেখেছি, তারা কেউ কিছু বুঝে নাই। আর ওই বুঝে নাই লোকগুলোকে ওরা টিকিট দেয়। যে বুঝবে, বুঝে নাই, যে দিদি যে চটি চাটি দিবে, সেই তারাকে টিকিট দিবে মমতা, তারাকে টিকিট দিবে মোদি। জ্যোতির্ময় মাহাতোকে টিকিট কেন দিল? ও হচ্ছে কুড়মির সবচেয়ে বড় শত্রু। জ্যোতির্ময় মাহাতো হচ্ছে কুড়মির সবচেয়ে বড় শত্রু, জানেন আপনারা? যেদিন এত কুড়মির প্রতিনিধি দিল্লি যেয়ে বসেছিল, জ্যোতির্ময় মাহাতোকে একটা সই করতে বলেছিল, জ্যোতির্ময় মাহাতো একটা সই তো করে দেয়নি। অন্যান্য এমপি চন্দ্রপ্রকাশ চৌধুরী, বিদ্যুৎ বরণ মাহাতো দুজন সই করলো, তিনজন সই হইলেই প্রধানমন্ত্রীর সাথে বসতে পারতাম। আর প্রধানমন্ত্রীকে যদি আমরা সরাসরি বলতাম না, প্রধানমন্ত্রী কালেই কুড়মিকে এসটি করে দিত। তাহলে ও এসটি চায় জ্যোতির্ময় মাহাতো, তাহলে ওকে আর ভোট দিবেন? পুরো জিনিসটা ভাবতে হবে। কোন লোকগুলো, শান্তিরাম মাহাতো কোনোদিন মমতাকে বলিবে নাই যে দিদি ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন পাঠা, কোনো দিন বলিবে নাই। আমরা ওদের সঙ্গে ঢুকিয়ে দেখিয়েছি, ওরা এরকম চুপচাপ যাই বসে থাকে, পাছে দিদি রাখাই যায়। আর হংসেশ্বর মাহাতো এই আমাদের মতো মিটিং করি করি না, আগে একটা গ্রাম পঞ্চায়েতের টিকিট পাইতো কিনা, এখন তৃণমূলের বড় কি পদ দিয়ে আছে, জানেন? কুড়মের জন্য আমরা আপনারা আন্দোলন করি, ওরা টিকিট মারে। ওরা কি ভাবে জানেন? আন্দোলনটা যত চলবে আমরা তত টিকিট পাবো। চুষবি আমরা ডেলি কোটি কোটি টাকা খরচ করে আন্দোলন করতে দেখবার, তোরা সভাপতি হবি, এমএলএ হবি, এমপি হবি, সেগুড়ে বালি। আমরা আর করিব না, এবার ভোট দিবই না। কে কত নেতা হবি হ, আমরা ভোট দিব বলেছি। একটা পঞ্চায়েতে দিয়েছি, লোকসভায় দিব অজিত মাহাতোকে, আর বিধানসভায় ডিসিশন নিব। যে ডিসিশনটা হবে তোলপাড় করে দিব। ওই নিচের মানে আমরা জলে আগুন লাগাইতে পারি, জলে আগুন লাগাই দিব। এবার কুড়মির এমন আন্দোলনে যাব, কত জেল আছে, কত লোককে জেলে ঢুকাই রাখিবে। ভালোই তো, ঘরে ভালো খাইতে উপায় নেই, জেলে ভালো করে খাবো, পাবো না। আর মেয়ে ছেলেরা যদি আগান না, ও তো জেলেই নেয়, কোথায় রাখিবে? মেয়ে ছেলেদেরও তো জেলেই নেয়। তো এবারে আমাদের মা কাকিরা আগে হবে কুড়াই নিয়ে, বটি নিয়ে যাবেন না সবাই। আরো রেল টেকাবো, ভোটেই ছাড়ি দিব না। হারাইতে যদি না পারি না, আরো রেল টেকাবো, কুড়মিকে এসটি করেই ছাড়বো। কেন এসটি করতে হবে? এসটি কেন করতে হবে? এই ছোট ছোট ছাগুলো এরা কি করে খাবে? আমরা ঘাস কাটিব, গরু বাগালি করিব, ছাকে পড়াবার আমাদের সময় নাই। আমাদের বাম্মা আঙ্গুষ্টি ছাপ ছিল, এখনো আমার মা বাঁচিয়ে আছে, এরকম বুড়ো আঙ্গুল ছাপ দেয়। তো আমি প্রথম 7 প্রজন্ম ওই গায়ে বাস করছি, আমি 6 নম্বর প্রজন্ম, আমি প্রথম গ্রাজুয়েট আমার ঘরে, আমি প্রথম গ্রাজুয়েট। তো আমি একটুকু গ্রাজুয়েট হয়ে এত লোককে চমকায় দিচ্ছি, আমার বেটাকে তো আমি আরো বড় করব নাকি? হ্যাঁ, তো এই প্রত্যেকটা ছাকে আমাদের লক্ষ্য হচ্ছে, প্রত্যেকটা ছা সরকারের টাকায় খাবে, সরকারের টাকায় পড়বে, সরকারের স্কুলে থাকিবে, ওই একলব্যগুলোই থাকিবে, সব ভালো ভালো স্কুলে থাকিবে, ভালো ভালো মাস্টারের কাছে পড়িবে। আর ওরা সেই আমাদের গাঁ দিকে যে মাস্টারগুলো আছেন, ওরা পিন্দিয়ারে পলাশের বোন জানেনি, পিন্দিয়ারটা আরো কি রে বাপ, ওরা ন্যাংটি ইঁদুরকে আর নাংটা ইঁদুর বলছে। গানগুলো করবেন না, এই ইন্দ্রনীল সেন মমতার মঞ্চে এসে গান করছে, বলছে ঝুমুর গাইবে, মমতা নাচিবে। ও এসে নাংটা ইঁদুরে ঢোল কাটে, নাংটা না ন্যাংটি সেটাই জানে নাই। ওখানে তো ডাকতে পারত কোন পুরুলিয়ার ঝুমুর শিল্পীকে, ডাকিবে নাই। ভোট মারার সময় ওরা ঝুমুর গানটা ব্যবহার করিবে, আর মঞ্চে যেখানে টাকা দিবে না, সেখানে সেই ধপধপিয়া সাদা চামড়ার কলিকাতার সেই রকম মেয়ে ছেলেগুলোকে নিয়ে আসে গান করাবে। আর আমাদের লোকগুলোকে এই যারা ধ্বংসানো, এরাকে ভোটের প্রচারে ব্যবহার করিবে। শুধু কেউ করিবে নাই, মমতা ব্যানার্জিও ডাকিবে নাই, আর নরেন্দ্র মোদী ডাকিবে না। এরাকে কে ডাকে জানেন? এই ঝুমুর হারাই যাচ্ছিল, তার পরিবর্তে সেই ছোট প্যাংজামা পরা মহিলাগুলো আছে গান করছিল আমাদের দিকে নাকি।
ছোট পেঞ্জামা পরা মহিলারা আসছিল না। তো এর থেকে বাঁচাইতে হবে, নাইলে আমাদের একটা বিটি ছানা কুড়মি ছাকে আর বিহাই করিবে না। এই যাইতে চলে যাবে, জাত আর বাঁচবে নাই। এই জাত থেকে যদি বাঁচাইতে হয়, এই কুড়মিয়ালি আন্দোলনের সাথে সাথে এই সংস্কৃতিগুলোকে বাঁচাইতে হবে। এই সংস্কৃতি আমার জাওয়ানাত, ইন করম, মকর বাঁধনা, জিতে, ছাতা, টুসু, এইগুলো যদি না ফিরে আসে তো ওই ঠেসকে ঠেসেং গান চলিবে আর ওই ডিজে বাজিবে। বুড়া বুড়ি তো মরে ফুরাই যাবে, হার্ট অ্যাটাক হয়ে টাকাই ওই ডিজে চলতে থাকলে হার্ট অ্যাটাক হয়ে মরে ফুরাই যাবে। ওই ডিজে ফিজে চলিবে নাই, এই ঢোল ধ্বংসাকে নিয়েই আমাদেরকে জীবনযাপন করতে হবে। এইগুলাই একমাত্র পারিবে। একজন মা আজ সঠিকভাবে মা হইতে পারছে নাই, তার কারণ জওয়ান আছে, নাচে নাই। নার্সিং হোমে যেতে হচ্ছে, তাকে সিজার করে আনতে হচ্ছে। তো 18 ঘন্টা 10-26 খড় আনতে পারবে ওই বিটি জানার যে সিজার হয়ে থাকবে? কুড়মির তো পুঁজি ধান বোঝাটা। তাহলে আমাদেরকে ভাবতে হবে, সেই টুসু গান গাইতে হবে। আমাদের রবীন্দ্রসঙ্গীত করে কেউ কলিকাতায় চান্স পাবে নাই, ঝুমুর গান করলে আপনি চান্স পাবেন। তাইলে আমাদেরকে বুঝিয়ে নিতে হবে, বাছিয়ে নিতে হবে আমাদের কিটা বটে আর লোকের কোনটা বটে। আর এইগুলা যদি আমরা না বুঝি আর ওই শান্তিরাম মাহাতো আর জ্যোতির্ময় মাহাতোকে যদি ভোট দিই, ওরা যাইয়ে যোগ্য ছাড়া এই পুরুলিয়ার কথা বলিবে নাই, বালির কথা বলিবে নাই, 1470 জায়গায় 2200 টাকা লিখছিল তার কথা বলিবে নাই, এই ধান বিকতে যাইয়ে সরকারি ভাবে যখন এক কুইন্টালে 12 কেজি ছুট লিখছিল তার কথা বলিবে নাই। কি করে বন বাঁচবে, কি করে পাহাড় বাঁচবে, কি করে নদী বাঁচবে, কি করে পুরুলিয়া বাঁচবে, তার কথা বলার মতো একটাই মরদ লোক আছে পুরুলিয়ায়। বাকি লোকগুলা সব বাপের পুঁজি নিয়ে ভোটে নামে। আর অজিত মাহাতো নিজে খাটে তৈরি করেছে পরিচয়, সেই পরিচয়ের খাতিরে তাকে ভোট দিতে হবে। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি জিতে অজিত মাহাতো যায় না, ওই দিল্লির দরবারটাকে যেটা নতুন নরেন্দ্র মোদী করেছে না, ওইটাকে উত্তল পার করে দিবে। আর কুড়মিকে এসটি না করলে ও এত চেঁচাবে যে মাসে বোধহয় 2 বার করে ওকে সাসপেন্ড করতে হবে। তো এই লোককে আমাদের পাঠাবো। আর আমাদের ওই চুপু ভাজা মাছ উল্টে খাইতে জানে নাই, সে লোককে পাঠাই, কুড়মির কোনোদিন হিত হবে নাই। আর কুড়মির হিত না হইলে ইয়ার যারা হিতমিতান গোষ্ঠী আছে তাদেরও হিত হবে নাই। কুড়মির ধানে বেশি ধানের ফলন হইলে কামার বুড়ির হাল পাজানো, দা পাজানো কামার বুড়ির হবে, কুম্হার বুড়ির হাঁড়ি বিকাবে, লাপিত বুড়ির চুল কাটে ভইলা লাপিত আছে না, তারও উন্নয়ন হবে, ডম খুঁড়াটারও কি হবে, ঝুড়ি ঝাঁটাটা বেশি বিকে হবে। আর কুড়মিয়ে যদি ধুকতে থাকে আমরাও চিরু পুড়ে ঝাঁটা করবো, কি গো? তাহলে এরাকেও তো ভোট দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, তাইলে সব জাতের লোককে ভোটটা দিতে হবে। আর কুড়মির যদি পুরুলিয়ার উন্নয়ন হয় দাদা, কামার, কুমার, তাঁতি, বৈষ্ণবেরও হবে। ওরাও তো আছে ছিংকুটি কুটি করে। হ্যাঁ, তো সবাই নির্ভর করে। কালী পূজা মানে বাঁধনা পরবে, চাল ডাল আলু, হাড়ি বুড়িও লিখতে আসে, কামার বুড়িও লিখতে আসে, লাপিত বুড়িও লিখতে আসে, সবাইকে আমরা দিই না। এই উদার মানসিকতা কুড়মির। তাই একবারও তো আপনারাও উদার হন যারা হিত মিতান আছেন। আর হর মিতানদেরকে বলিব, ওরা আমাদের আজকাল বিরোধিতা করছে টুকু। ওই 3rd ডিভিশন পাস মানে মাধ্যমিক 2 বার কম্পার্টমেন্টাল এই যে সে ডাক্তারগুলো কুড়মির বিরোধী, অন্য লোক লয়। গায়ের কোন সাঁওতাল, গায়ের কোন সত্তার কুড়মির বিরোধী তো লয়। কারণ ওরা জানে যে এই সাঁওতাল ঘরে কুড়মির ঘরের ফুল ঘর বটে, বলে না, সত্তার ঘরে ফুল ঘর বটে। এই আমরা জানি যে সাঁওতালের সাথে তো আমার বিহা ঘরের সম্পর্ক নাই, তাহলে ওরা আত্মীয় কি করে হবে? তার জন্য আমার পূর্বপুরুষরা ওরাকে হরমিতান বলেছে। ওদের ঘরে ফুল পোড়ান করে সবার সাথে সম্পর্ক আছে। উয়ার ঘরের হাল না থাকলে আমার ঘরের হালটা যেত, উয়ার ঘরে বীজ ধান না থাকলে আমার ঘরেরটা যেত, আর উয়ার ঘরেরটা আমার ঘরকে আসত। এইভাবে আত্মীয়তার মেলবন্ধন আছে। তাই আমি ওই হরমিতান গোষ্ঠীর সবাইকে বলিব, আরো আমার একটা মিটিং আছে, তাই চলে যাব। দয়া করে দাদা, এই পুরুলিয়াকে বাঁচাতে গেলে ওই কাকা পোলা লোকদেরকে ভোট না দিয়ে 74 বছরের তরতাজা যুবককে যে দিল্লি হিলাইতে পারিবে, সেই দিল্লি হিলানো লোকটাকে বিপুল ভোটে ভোট দিয়ে এই কাড়া সাড়া ইন করম মকর বাঁধনা জিতা ছাতাকে পুনরায় উজ্জীবিত করিবেন।
এই আশা নিয়ে আর একবার সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরাম, কুর্মী ঐক্য জিতকার, হিতমিতান গোষ্ঠী জিতকার, আদিবাসী কুর্মী সমাজের মূলমন্ত্র মূল খুঁটি মানগর অজিত প্রসাদ মাহাতো জিতকার।